একটি প্রশ্নতে আসি, যে প্রশ্নটি বহুল আলোচিত, ৭০ অনুচ্ছেদ। অনেক দিন ধরেই এই বিষয় নিয়ে কথা হচ্ছে। আপনারা বলছেন যে অর্থ বিল ছাড়া নিম্নকক্ষের সদস্যদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে, শুধু একটা বলেছেন। বিএনপি বলছিল যে তারা আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা দেখা হবে। তারা যে তাদের ৩১ দফার একটা আছে সেখানে উল্লেখ করা আছে। এখানে আপনারা যেটা বলেছেন সেটি হলো যে আংশিকভাবে অনেকে একমত পোষণ করেছে যে ঠিক আছে, সেটা হলো আলাদা তার মতামতটা থাকবে, যেটা আপনি শুরুতে বলছেন যে প্রধানমন্ত্রীর মুঠোয় থাকে সমস্ত সংসদ সদস্যরা, সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। কিন্তু দুটো বিষয়, সেটা হলো আস্থা ভোট। বিশেষ করে আস্থা ভোটে যদি এই সুযোগটা থাকে তখন কিন্তু হর্স ট্রেডিংয়ের সুযোগ থাকে, পরে যাওয়া, বদলে যাওয়া, কিনে ফেলা। বিশেষ থার্ড ওয়ার্ল্ডের সরকারকে কিনে ফেলা কঠিন নয়, বেশ সহজ। এই একটা আশঙ্কা কিন্তু থেকে যায়। আসলে এটা এমন একটা অনুচ্ছেদ যেটা বাদ দিলে একই ব্যক্তি যে ভাবে জিনিসটা বাদ দেওয়ার কথা বলল, বাদ দেওয়ার পরে সেই ব্যক্তি আবার ভিন্ন একটা মত তার মধ্যে মাথায় চলে আসে। কারণ ওটা এমন একটা বিষয় যে সরকার পতন এবং সরকার পতনের প্রয়োজন দুটোই একসাথে একসূত্রে গাঁথা। একজন ব্যক্তি যদি স্বৈরাচারী হয়ে যায় অথবা একজন ব্যক্তি যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে, তাকে পরিবর্তনেরও যেমন প্রয়োজন, আবার যে কেউ চাইলেই ইচ্ছে করে একজনকে রাষ্ট্র সঠিকভাবে চালাচ্ছে তাকে ফেলে দেয়া, এটাও আবার একটা বিশাল ঝামেলা। এই ৭০ অনুচ্ছেদের এই অনাস্থার জায়গাটা নিয়ে একটা বড় ধরনের আলোচনা হবে, আরও হওয়া উচিত। আমাদের যেটা ধারণা সেটা হলো, যেহেতু আমরা অল্টারনেট কিছু আনুষঙ্গিক রেকমেন্ডেশন করেছি, সুপারিশ করেছি, কারণ সংবিধানটা আসলে একটা বিচ্ছিন্নভাবে একটা যদি অনুচ্ছেদের সুপারিশ দেখেন মিনিংটা একরকম হবে। আপনি যে সামগ্রিক পুরো সুপারিশটা দেখেন একটা আরেকটার সাথে যোগসূত্রটা গাঁথা, তাহলে বুঝতে পারবেন যে এটার মিনিংটা কিভাবে আমরা ইন্টারপ্রেট করেছি। অনাস্থার বিষয়ে যদি আগে কেউ পার্লামেন্টে আলোচনা আনতো, ধরেন অনাস্থা এই বিষয়টা আপনি ৭০ অনুচ্ছেদে বাদ দিলেন, আগে রাষ্ট্রপতিকে প্রাইম মিনিস্টার যদি বলে যে আপনি সংসদ ভেঙে দেন, তাহলে অটোমেটিকলি রাষ্ট্রপতি ভেঙে দিতে বাধ্য হতেন। সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে বললেও কাজ হতো না, সংসদ সদস্যদের সেই ক্ষমতাই ছিল না। আবার তারা যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো ভোট দিতেন তাহলে তাদের সদস্যপদ অটোমেটিক চলে যেত, কেউ বাদ দেওয়ার প্রয়োজন নেই। আইনটা এইভাবে ছিল যে এটা সদস্যপদ চলে যাবে। এই জায়গায় আমরা যেটা সাজেস্ট করেছি, অনাস্থা ভোটে অপশন রেখেছি, আবার রাষ্ট্রপতিকে একটা সুযোগ আমরা করে দিয়েছি, সেটা হলো উনি যদি বিকল্প কাউকে পান যিনি সংসদের আস্থাভাজন হতে পারেন, তিনি আবার এই মন্ত্রিসভা গঠন করতে পারেন। আপনি ৭০ অনুচ্ছেদের সাথে আপনারা এই অনাস্থাটা রিলেট করেছি। আপনারা এখানে বলেছেন যে আইনসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি কখনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কোনো কারণ রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির নিকট এটা স্পষ্ট হয় যে নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করতে পারছেন না, তবেই রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষ ভেঙে দেবেন। এখানে আমার যেটা মনে হয়েছে সেটি হলো যে ব্রিটেনে কিন্তু এরকম হয়। আমাদের দেশে অবস্থাটা ছিল প্রধানমন্ত্রী চাইলেন যে সংসদ ভেঙে দেখ, প্রেসিডেন্ট ভেঙে দিতেন, কিন্তু ব্রিটেনে কিন্তু সেটা হয় না। তার দলেরই কেউ অন্য একজন দাঁড়িয়ে পড়তে পারে এবং রাষ্ট্রপতি যদি মনে করেন যে উনি আস্থা ভোট পেতে পারেন কিংবা উনি আস্থা ভোট দেওয়ার সুযোগ দেন। এর মানে আপনারা এই প্রস্তাব একটু আলাদা, যেটা আগে ছিল না, যে প্রধানমন্ত্রী বললেই সরকার ভেঙে যাবে না, নতুন ইলেকশন চলে আসবে না। তার দলের যদি কেউ বলে যে আমি আস্থা ভোট অর্জন করতে পারবো, বা তার দল যদি অন্য কাউকে সিদ্ধান্ত নেয়, তাহলে এই বিষয়টি কিন্তু নতুন করে আবার শুরু হতে পারে। এটাই তো প্রথমত হচ্ছে, রাষ্ট্রপতি আগে 48(3) অনুসারে প্রধানমন্ত্রীর কথাই শুনতে বাধ্য ছিল। আগেও কিন্তু প্রবাবলি আর্টিকেল 57 একটা ধারা ছিল, একইভাবে রাষ্ট্রপতি কিন্তু অন্য কাউকে না পেলে, আমরা যে প্রভিশনটা রেখেছি এর সিমিলার একটা কাছাকাছি প্রভিশন এক্সিস্টিং কনস্টিটিউশন আছে, বাট ওটার কার্যকারিতা ছিল না, যেহেতু রাষ্ট্রপতিকে বাধ্য করা হতো এই 48(3)তে প্রধানমন্ত্রীর কথা শুনতে।
সেই জন্য প্রধানমন্ত্রী চাইলে ভাঙা ছাড়ার কোনো বাস্তববাদী উপায় ছিল না। এখন যেহেতু আমরা 48(3)টাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছি, অন্যভাবে প্রপোজ করেছি, সেই জন্য রাষ্ট্রপতি এখন চাইলেই এই ক্ষমতাটা প্রয়োগ করতে বাধ্য না যে আপনি ভাঙতে বললেই সে ভেঙে দেবে। এখন যদি তিনি দেখেন দলের মধ্যে উনি আস্থাভাজন না, কিন্তু তার বিকল্প আরেকজন নেতৃত্ব দাঁড়িয়ে গেছে, তাহলে তিনি যদি আবার বাকি সংসদ সদস্য আস্থাভাজন হন, তাকে আবার সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। সুতরাং এখানে সরকার অটোমেটিক পতন হয়ে যাবে না, যে বিষয়টা এখানে কিন্তু একটা বিষয় নতুন করে তৈরি হবে, যেটা আমাদের বাংলাদেশের এই সংসদীয় পদ্ধতিতে ছিল না, অন্যান্য দেশে ছিল কিন্তু আমাদের দেশে ছিল না। সেটা হলো একজনই সব, উনি প্রধানমন্ত্রী হলে থাকবেন, হলে থাকবেন না। রাইট, এই জায়গাটা বোধহয় এটাই আমাদের টোটাল একটু ভাঙন ধরবে। ভাঙন ধরবে মানে তার দলের যে কেউ যদি আস্থাভাজন অর্জন করতে পারে সে হবে। দ্যাট ইজ ডেমোক্রেসি। আপনি তো দলের মধ্যে ডেমোক্রেসিটা চর্চাই ছিল না এইসব কারণে, কারণ একজন চাইলে ভেঙে দেয় এবং সুযোগও ছিল না, সাংবিধানিকভাবে সুযোগ ছিল না। আপনি তার বিরুদ্ধে কথা বললে অটোমেটিকলি আপনার সদস্যপদ চলে যাবে। তো কথা বলতেই তো দিচ্ছেন না আপনি। আপনি পার্লামেন্টে তো একটা লোককে পাঠাচ্ছেন আপনার কথা বলার জন্য, সেই সুযোগটাই দিচ্ছেন না। যেখানে একটা লোক অজনপ্রিয়, একটা লোক দেশের জন্য ক্ষতিকর, আপনি তাকে বাদ দিলে আপনার সদস্যপদ চলে যায়। এই জায়গায় আমরা একটা অ্যাড্রেস করেছি যে চাইলে তাকে বাদ দিয়ে একই দলের মধ্য থেকেই আরেকজনকে সরকার গঠন করার জন্য সুযোগ দেওয়া। আরেকটা নতুন উপাদান যোগ হবে। ধরুন মিস্টার এক্স প্রধানমন্ত্রী হলেন, হ্যাঁ, কিন্তু আরেকজন ওয়াইয়েরও কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হলো, যেটা আগে একেবারেই ছিল না। অ্যাবসলিউটলি, যেটা অনেকে আশঙ্কা করে যে অনাস্থা ভোটের কারণে সরকার পতন হয়ে যাবে সাথে সাথে, বিষয়টা সেটা না। প্রধানমন্ত্রীর পতন হবে, সরকার থেকে যেতে পারে। যদি তার বিকল্প কেউ না থাকে তাহলে তো সরকার এমনিও থাকার সুযোগটা কম।